স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্রে। আমি আরওয়ার সাদি। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব জয়নুল আবদিন ফারুক এবং রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব পীর হাবিবুর রহমান, রয়েছেন আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক জনাব অসীম কুমার উকিল। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমরা আজকে আলোচনা করব দেশের সার্বিক নিরাপত্তা নিয়ে। ইতিমধ্যেই আপনারা জানেন যে একজন সংসদ সদস্যকে তার বাসায় ঢুকে গুলি করে হত্যা করা হয়েছে এবং ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীর কাছে দাবি করেছেন যেন সংসদ সদস্যদেরকে নিরাপত্তা দেওয়া হয়। জনাব জয়নুল আবদিন ফারুক, ঘটনা এই যে গুলি করে হত্যার ঘটনা নিশ্চয়ই আপনি ভয়াবহ বলবেন। শুভ নববর্ষ সবাইকে, বিশেষ করে আমার অত্যন্ত প্রিয় ভাজন পীর হাবিবুর রহমান এবং অসীম কুমার উকিল, আপনাকেও এবং উপস্থাপক মহোদয়, নিউজ 24 সকল দর্শক শ্রোতা সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি এবং আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি বছরের শেষ দিনে 2016 শেষ দিনেই আমার একজন সহকর্মী, অবশ্যই এখন আমি এমপি নাই, তবুও সহকর্মী হিসেবে বলতে হয়, রাজনীতিবিদ, যার সাথে আমার সম্পর্ক খুবই ভালো ছিল, কারণ বাবা তখন গাইবান্ধা রংপুরে শিক্ষকতা করতেন। তা আমি গভীরভাবে শোকসপ্ত পরিবারের কাছে সমবেদনা জানাচ্ছি। বিষয়টা হলো 2015 সালে এই লিটন সম্বন্ধে একটা বাক্য ছিল যে উনি গাড়ি থেকে গুলি করে একজন শিশুকে আহত করেছিলেন। সেই শিশুর একটা বাক্য দিয়ে আমি শুরু করতে চাই। সে বলেছে, আমি শাস্তি চেয়েছি, তার মৃত্যু চাইনি। এই বিষয়টা আমাকে গভীরভাবে আহত করেছে। যে কোনো মৃত্যুকেই ঘৃণা করা উচিত, কিন্তু আজকে যেভাবে একজন সংসদ সদস্য নৃশংসভাবে তার ঘরের মধ্যে নিহত হলেন, এটা আমরা আশা করি নাই। এতে বোঝা যায় সরকারের আইন শৃঙ্খলার অবস্থা দেশে কি বিরাজমান আছে। যেহেতু কথাগুলো আমরা বারবার, অবশ্যই আমরা সংসদে নাই, আমরা বাইরে, এই কথাগুলো আমরা বলার চেষ্টা করছি। দেশে আইন শৃঙ্খলাগুলো অবনতি হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী শুধু যদি বিরোধী দল দমনে নিয়োজিত থাকেন, তাহলে তো আইন শৃঙ্খলা অবস্থা এইভাবে হবে। তাই আমি মনে করি যে নৃশংস হত্যাকাণ্ডে প্রমাণিত হয় সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ তো হয়েছে, বরং এই পার্লামেন্টের একজন সংসদ সদস্যকেও নিরাপত্তা দিতে পারেননি। জি, জনাব পীর হাবিবুর রহমান, সময়টা বেশ শান্তির ছিল, বড় ধরনের কোনো গোলযোগ আমরা দেখিনি। এর মধ্যে একটি হত্যাকাণ্ড এবং জয়নুল আবদিন ফারুক বলছেন যে বিরোধী দল দমন করতে পুলিশকে ব্যবহার করা হলে এই ধরনের আইন শৃঙ্খলা শান্তি বজায় থাকে না এবং তিনি দাবি করছেন যে সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারেনি। কি বলবেন আপনি? না, এটা একটা বিষয়টা হলো গিয়ে যে এই জায়গাতে যে আসলে আমি শুরুতেই এটা একটা মর্মান্তিক ঘটনা, এটা তো নিন্দা, এবং আসলেও যেটা জয়নুল আবদিন ফারুক ভাই বলছেন যে সুশান্ত পরিবারের প্রতি আমরা সবাই মর্মাহত এবং শোকাহত, সমবেদনা জানাচ্ছি। অন্যদিকে একটা ইংরেজি নববর্ষ, সেখানে আমরা আনন্দে উদ্বেলিত, সেটা শান্তিপূর্ণভাবেই, কিন্তু যেটা আমরা বলি যে বেশি উৎসবের দরকার নেই, অনেক অঘটন ঘটার চাইতে যেটা নিয়ন্ত্রণ করে নিয়ে আসা হয়েছিল যে কয়টা পর্যন্ত বাইরে থাকা যাবে, কয়টা পর্যন্ত বাইরে উৎসব করা যাবে, এইটা নিয়েও সমালোচনা হয়েছে। কিন্তু আমরা 2 বছর ধরে এটা থেকে ভালো ছিলাম। কিন্তু মাঝখানে কী ঘটে গেল, একজন সংসদ সদস্য, তিনি আলোচিত সংসদ সদস্য হয়েছিলেন, কারণ একটা শিশুকে তিনি গুলি করেছিলেন, এই কারণে আলোচিত হয়েছিলেন এবং গণমাধ্যম থেকে আরম্ভ করে সিভিল সোসাইটির মানুষের সমালোচনার মুখে পড়েছিলেন। তার বাসভবনে গিয়ে তিনি বৈঠকরত অবস্থায় তাকে গুলি করে হত্যা করে এবং বেরিয়ে গেছেন। এখন পর্যন্ত পর্যালোচনা চলছে পুলিশের, যে তারা বলছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী আমরা দ্রুতই গ্রেফতার করে ফেলব। গণমাধ্যম বলছে যে যারাই গিয়েছিল তারা অতি চেনা। এখন কয়েকটা ভাগ করা হচ্ছে যে এই কালপিট কারা, গুপ্তঘাতকরা, তার রাজনৈতিক প্রতিপক্ষ, সর্বশেষ হয়ে যাওয়া একদলীয় একতরফা একটা জেলা পরিষদ নির্বাচন, নাকি এটা জেএমবি জঙ্গিবাদ, নাকি জামাত শিবির, এই বিষয়গুলো এখন খতিয়ে দেখা হচ্ছে। আমরা চাই, সবসময় বলে আসছি
যে কোনো ঘটনা রাজনৈতিকভাবে না দেখে যে কোনো ঘটনা প্রকৃত অপরাধীদের খুঁজে বের করতে হয় এবং একটা দেশ আইন বিধিবিধান অনুযায়ী চলতে হয় এবং আইনের প্রতি সবাইকে শ্রদ্ধাশীল করতে হয় এবং আইনের প্রতি অনুগত হতে হয়। সংবিধান এবং আইন অনুযায়ী প্রতিটা নাগরিকের যে ক্ষমতা, সেই ক্ষমতাটা তাকে ভোগ করতে দেওয়া উচিত। এখানে কোনো স্বজনপ্রীতি, এখানে কোনো কাউকে রক্ষা করা, এই জিনিসগুলো যদি না ঘটে তাহলে নিশ্চয়ই এটা বেরিয়ে আসা সম্ভব। এমনকি বাংলাদেশে কিন্তু এটা আজকে মানুষ মরছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে এবার রেকর্ড মানুষ মারা গেছে। বাংলাদেশে অনেক ঘটনা ঘটছে দীর্ঘদিন থেকে। এটা যেহেতু একটা সরকার দলের সংসদ সদস্যের বাসভবনে গিয়ে হত্যাকারীরা হত্যা করে আসছে, তখন আমরা বড় ধরনের ঝাঁকুনি খাই। যখন আমাদের হোলি আর্টিজানের মতো একটা ঘটনা ঘটে যায়, তখন গোটা দেশ ঝাঁকুনি খায়। কিন্তু মানুষের জীবনের, প্রতিটা মানুষের জীবনের মূল্য আছে, প্রতিটা মানুষের জীবনের গ্যারান্টি রাষ্ট্রকে দিতে হবে। সেখানে রাষ্ট্র বারবার ফেল করছে। আমরা তো একটা ফেল স্টেট হতে চাই না, আমরা একটা পরাজিত স্টেট হতে চাই না। আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের দেশ, এত রক্ত আমরা দিয়েছি, পৃথিবীর কোনো দেশ এইভাবে রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করে নাই। মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা আসে নাই, স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে পৃথিবীর দেশে দেশে স্বাধীনতা এসেছে। আমরা যুদ্ধ করে, রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে এসেছি। আমরা গণতন্ত্র উদ্ধার করেছি রক্তের বিনিময়ে। সুতরাং আমরা সবসময় স্বপ্ন, আমাদের মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাই ছিল একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শোষণমুক্ত সমাজ, যেটি সংবিধান বলেছে জনগণ ক্ষমতার মালিক এবং সেখানে সমতার নীতিতে রাষ্ট্র পরিচালিত হবে। সেই জায়গাটা আমরা এখনো পৌঁছতে পারিনি। জি, অসীম কুমার উকিল, এখন দাবি উঠেছে যে সংসদ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা দেওয়ার বিষয়টি, এবং জনাব জয়নুল আবদিন ফারুক বলছেন যে সরকার মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আপনি কি বলবেন? আপনাকে ধন্যবাদ। আসলে এটি নির্মম হত্যাকাণ্ড। একজন মাননীয় সংসদ সদস্য তার নিজ বাড়িতে বসে এরকম একটি মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আমি আলোচনার শুরুতেই এই হত্যাকাণ্ডের নিন্দা জানাচ্ছি। মাননীয় সংসদ সদস্যর বিধি আত্মার মাগফিরাত কামনা করছি এবং সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি প্রত্যাশা করছি যারা হত্যাকাণ্ডের জন্য দায়ী তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হবে, চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের প্রয়োজনে উদ্যোগ গ্রহণ করা হবে, সেটা প্রত্যাশা করছি। দেখেন, এই আমাদের সিনিয়র সাংবাদিক পীর হাবিবুর রহমান বলছেন, বছর শেষে আমরা যখন সবাই প্রস্তুতি নিচ্ছি ইংরেজি নববর্ষকে বরণ করার জন্য, এবং এই বেশ কিছুদিন যাবৎ বেশ সুন্দরভাবে সব কিছু বেশ গুছালো চলছিল, বেশ একটি সুন্দর পরিবেশ বিরাজ করছিল, ঠিক সেই মুহূর্তে এই হামলাটা পরিচালনা করা হয়েছে। একটু খেয়াল করে দেখবেন এই যে হোলি আর্টিজানের ঘটনাটা, রোজার মাস শেষ, চাঁদ রাত্রে না, আমরা সবাই ঈদের ছুটিতে সবাই বাড়ি চলে গেছে না, ঈদের উৎসব পালন করবো। বাংলাদেশের রোজার ঈদটা তো একটা সবচেয়ে বড় উৎসব, বড় ধর্মীয় উৎসব, মানে আবাল বৃদ্ধ বনিতা না, শহর গ্রাম সবাই মিলে উৎসবটা পালন করে। সেই সময় হোলি আর্টিজানের মতো একটি মর্মান্তিক কলঙ্কজনক একটি ঘটনা ঘটেছে। এই ঘটনা এবং এই ঘটনাটা যোগসূত্র খুঁজে পাওয়া যায়। যোগসূত্রটা কোন জায়গায় পাওয়া যায়, এই বিষয়গুলো অত্যন্ত সুপরিকল্পিত হত্যাকাণ্ড। এই ব্যাপারে কোনো মানে দ্বিমতের অবকাশ রাখে না। একজন মাননীয় সংসদ সদস্য, গভর্নমেন্ট পার্টির সংসদ সদস্য, তার বাড়িতে ঢুকে তাকে মেরে 5টি গুলি করা হয়েছে করে, আবার নির্বিঘ্নে। কেন এই পরিকল্পনা মনে হয় আপনার? না, এটি তো সেটা বলতেছিলাম যে কারণে হলি আর্টিজানের ঘটনাগুলি ঘটানো হয়েছে, একই জায়গা থেকে এই ঘটনাগুলি ঘটানো হয়েছে। এটি দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়া, দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়া, যেটা অনেকদিন যাবত চেষ্টা করছে বাংলাদেশে আইএসের অস্তিত্ব আছে কিনা সেগুলি খুঁজে বের প্রমাণ করার, সেই জায়গা থেকে এগুলি পরিচালনা করা হয়েছে। সেই জায়গা থেকেই আমাদের জিনিসগুলো খুঁজে বের করতে হবে। আমাদের এখানে আপনার যে জায়গায় ঘটনা ঘটেছে, গাইবান্ধার সুন্দরগঞ্জ, এটা আপনার দেখবেন মিডিয়াগুলিতে এসেছে, বা আমরা ব্যক্তিগতভাবে আমাদের দলীয় নেতা হিসাবে, দলের মনোনীত
প্রার্থী দলের সংসদ সদস্য হিসেবে জানিও এই জায়গাতে গাইবান্ধা গত 3 বছরের ঘটনাও যদি পর্যালোচনা করে সেখানেও দেখা যাবে যে ধর্মান্ধ সাম্প্রদায়িক গোষ্ঠীর যে উত্থান, যে হিংস্র থাবা, তার বিরুদ্ধে এই মাননীয় সংসদ সদস্য একটা প্রতিবাদী কণ্ঠস্বর ছিল, রুখে দাঁড়িয়েছে সর্বত্র। সে ইভেন জামায়াতে ইসলামের যে গোলাম আজম সেখানে প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামও সে করতে দেয় নাই। এগুলির সাথে বিচ্ছিন্ন করে দেখার কোনো সুযোগ নেই, এগুলির সাথে এগুলি রিলেটেড। যে হামলাটা এই জায়গা থেকেই হয়েছে, এটা একই গোষ্ঠী করেছে। আপনি যে জায়গাতে শুরু করছিলেন যে আসলে এমপিদের গানম্যান চেয়েছে ডেপুটি স্পিকার, আসলে আপনার ইঙ্গিত তাহলে জামাতের দিকে? হ্যাঁ, আমাদের ইঙ্গিত অবশ্যই ধর্মান্ধ সাম্প্রদায়িক গোষ্ঠী, উগ্র ধর্মান্ধ সাম্প্রদায়িক গোষ্ঠী, মৌলবাদী গোষ্ঠী, এরাই এই ঘটনাগুলি ঘটেছে। এবং গাইবান্ধার এটা বললাম না, একদম সিমিলারিটি আছে এবং সেখানকার সামগ্রিক রাজনীতি এটা প্রমাণ করে। আমি একটু জয়নুল আবদিন ফারুক আপনার কাছে যাই। বিষয়টা পরিকল্পিত হত্যাকাণ্ড বলা হচ্ছে দেশকে অস্থিতিশীল করার জন্য। অসীম উকিল অত্যন্ত সাহসী একজন রাজনৈতিক কর্মী। আমার শ্রদ্ধেয় পীর হাবিবুর রহমান যে কথাটা বলেছে ওইটার উত্তরটা উনি আমার মনে আরো সাহসিকতার সঙ্গে দেওয়া উচিত ছিল। বিষয়টা ডিপটি স্পিকারের গানম্যান দেওয়ার বিষয় না। আমি সেটা বলতে চাচ্ছি। হ্যাঁ, সেটা বলেন। বিষয়টা ডিপটি স্পিকারের গানম্যানের এখন দাবি না, এটা বহু আগ থেকে সংসদের অনেক ক্ষেত্রে সরকারি দলীয় লোকদেরকে বিশেষভাবে গানম্যান দেওয়া হয়। আমি দেখেছি যে স্ট্যান্ডিং কমিটির সভাপতি আমাদের সময় যেটা ছিল, আমাদেরকে একজন করে গানম্যান দিয়েছিলেন, কিন্তু প্রত্যেক এমপি পেয়েছেন কিনা আমি জানি না। কিন্তু এই সংসদে যেটা শ্রদ্ধেয় পীর হাবিবুর রহমান সাহেব যে কথাটা বলেছেন, একটা ইলেকশনে যেটা বৃহত্তম রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করে নাই 2014 সালের 5 জানুয়ারি, সে কারণেই সরকারের উচিত ছিল, যেটা আজকে অসীম কুমার উকিল বা বিভিন্ন আমাদের ওই সাবেক স্টেট মিনিস্টার কি নাম না, আমাদের মাহমুদপুর থেকে এমপি জাহাঙ্গীর কবির নানক ভাই, যে নানক একই কথা বলেছেন। এবং বিভিন্ন পত্রিকায় আমি সংবাদ দেখেছি যে এটা ইঙ্গিতটা কিছু কিছু জমাত প্লাস আবার 2-1টা পত্রিকা লিখেছে যে বিএনপি জমাতের এটা থাকতে পারে। কিন্তু আমি যে বিষয়টা শ্রদ্ধেয় সাংবাদিক মহোদয় আছেন, উনি আরো ক্লিয়ার করে বলতে পারবেন। আমি আমার নিজ দিক থেকে বলতে চাই যে অনেকে আবার আজকে এইসব ঘটনার পর বলা শুরু করেছে যে কোনো কিছু একটা বাংলাদেশে ঘটলেই আমাদের সরকারি দলের মাননীয় মন্ত্রী মহোদয়, মাননীয় সংসদ সদস্যবৃন্দ বা মাননীয় আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ বলা শুরু করে বিএনপি জমাত এটার মধ্যে সম্পৃক্ততা আছে। কিন্তু আমি এটা খণ্ডন এভাবে করতে চাই যে বিএনপি জমাত যদি করেই থাকে, অতীতে যে কাণ্ডগুলো ঘটেছে, অতীতে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, রুনি সাগর থেকে আমি শুরু করি, শেষ আমি সিলেটের ঘটনাটা বাদ দিই, শেষ যে ঘটনাটা ঘটেছে যে আমাদের এসপি সাহেবের ওয়াইফ যে চট্টগ্রামে, সে বিষয়টা তো এখনো গ্রেপ্তার করে আইনের আওতায় এনে প্রমাণ করতে পারে না। তাহলে সরকার এই জন্য ব্যর্থ। তো আমি মনে করি আমাদেরকে যদি আপনি সম্পৃক্ততা করতে চান, যদি জামাত শিবিরকে 2-1জন জামাতের নেতাকে এই পর্যন্ত কি এনে প্রমাণ করতে পেরেছেন, তাই অনেকে আমি রাস্তাঘাটে চা দোকানে গ্রামে ম্যাক্সিমাম থাকি, তারা বলা শুরু করেছে যে আমি এভাবে বলে যে কোনো কিছু একটা ঘটনা ঘটলেই জামাত এবং বিএনপিকে সম্পৃক্ত করে দেয়। তো তাই তারা হাস্যস্থলে অনেকে চা দোকানে বলে যে একটা নিম্ন চাপ আছে আজকে, এই নিম্ন চাপও মনে হয় বিএনপির জামাতের কোনো সম্পৃক্ততা আছে, এগুলো হাস্যস্থলে বলে। সে কারণে আমি অসীমকে উকিল বলব, সরকার আপনারা কি করে এত বড় একটা ঘটনা ঘটলো, এখনো আজকে 3 দিন পার হলো, আজকে 2 তারিখ, মানে 31 তারিখে রাত্রে বা 30 তারিখ রাত্রে ঘটনা ঘটেছে, সেই এই পর্যন্ত শুধু সন্দেহভাজন কয়েকজনকে নিয়ে আসছেন আপনি, হলে 8 জন থেকে শেষ আসকো না। এসব ঘটনার পরেও দেশে তো কিছুটা, কালকে আমি মনে করবো একজন রাজনৈতিক কর্মী হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী যে বক্তব্যটা কালকে দিয়েছে ছাত্র দলের উদ্দেশ্যে, সেখানে বলেছে কিছুদিন যাবত তো কিছু বন্ধ ছিল, আবার নিজ দলের এমপি খুনের মাধ্যমে আবার সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু হয়েছে। এটাতে রাজনৈতিক সমঝোতার কোনো পথ রুদ্ধ হচ্ছে কিনা? আপনি কি এই ঘটনায় নিজেদের কোন দল বলতে চান? আমি সেদিকে আসতেছি, আমি যদি এখন আপনি বলতে দেন আমি বলতে পারি, কারণ হাবিব হয়তো আমি ওনার কাছে ব্যাখ্যাটা নিব। হ্যাঁ, ব্যাখ্যাটা আমি এইটুকু বলতে চাই যে এখনো অনেকে বলা শুরু করেছেন যে উনি নিজ ড্রয়িং রুমে, এবং কেউ কেউ বলছে ওনার সিকিউরিটি আছে, গানম্যান ছিল, একজন এএসআই
একজন কনস্টেবল ওনার দায়িত্ব পালন করে। উনি কিছুদিন পলাতক ছিলেন, কিছুদিন জেলে ছিলেন। মৃত মানুষের সমালোচনা করা উচিত না, আল্লাহ গুনাহ দিবে। আমি ওনাকে বেহেশতবাসী করুক আল্লাহ। কিন্তু উনি কেন ছুটি দিল, কে ছুটি দিল উনি জানেন না। উনি জানেন কিনা জানি না, উনি তো আল্লাহ পাক ওনাকে নিয়ে গেছে। কিন্তু ওনার সহকর্মী যারা ওনাকে ছুটি দিল কেন? এমপি সাহেব কি তার গানম্যানকে ড্রয়িং রুমে বসা অবস্থায় ছুটি দিতে পারে? হয়তো বা পারে, নিজের এলাকায় উনি ছিল, এই সাহস তার আছে, যে সৎসাহ তার ছিল, তাকে কেউ গুলি করে নিজ দলের লোকে হত্যা করবে। তাই এটা আমি বলতে চাই না, এটা বিভিন্ন প্রকার কথাগুলো আসছে যে নিজের আন্তরিকতা বা নিজের দলের মধ্যে অন্তকলহের কারণে এই ঘটনাগুলো ঘটলো কিনা। তাহলে পুলিশ প্রশাসন কেন এত দেরি করছেন এখনো প্রকৃত অপরাধীদেরকে ধরার জন্য? এটাই আমি বলতে চাইছি। জি, পীর হাবিবুর রহমান। দেখেন, একবার একটা সিকোয়েন্স আসে, যেমন ব্লগার হত্যা থেকে হলি আর্টিজানের যে হত্যাকাণ্ডের প্যাটার্ন একরকম, যে এখানে জবাই করে করে হত্যা করা হয়েছে, এটা নিঃশকত সংখ্যা পার্শ্ববর্তীতে একরকম। আর সুন্দরগঞ্জের এমপি লিটন হত্যাকাণ্ডের ঘটনাটা, এইটা অনেকটা হিরোইজম কমান্ডো স্টাইলের মতো, যে ঘাতকরা বা প্রফেশনাল কিলারদের মতো বা পলিটিক্যাল কিলারদের মতো সেখানে ঘটনাটা ঘটেছে। এখন আমি যেটা বলছিলাম, এটা আমি ইত্তেফাক, যেহেতু আমরা একটা দায়িত্বশীল কাগজ মনে করি, যে ইত্তেফাক কোনো ইন্টেনশন করে না, সেখানে পুলিশের যে তারা যে 5টা জায়গা নিয়ে চিন্তা করছে, এই 5টা জায়গার মধ্যে এই কথাগুলো আসছে। যেটা অসীম কুমার উকিল যেটা বলছেন সেটাও আসছে, জয়নুল ফারুক সাহেব যেটা বলছেন সেইটাও আসছে। যেমন এই জেলা পরিষদ ঘিরে কোনো আভ্যন্তরীণ নিজেদের কিছু কিনা, এটা একটা। তার রাজনৈতিক প্রতিপক্ষকে সেইটা দেখা হচ্ছে, এটা কিনা জেএমবি কিনা এটা দেখা হচ্ছে, জামাত কিনা দেখা হচ্ছে, সাম্প্রদায়িক শক্তি কিনা দেখা হচ্ছে। আসলে আমরা করি কি রাজনীতিতে সবসময় এটা আমাদের ট্রেন্ড, এটা ট্রেন্ড হয়ে গেছে যে কোনো হত্যাকাণ্ড যদি বিএনপি ক্ষমতায় থাকে, কোনো হত্যাকাণ্ড ঘটলে এটা আওয়ামী লীগ ভোলা পানিতে মাছ স্বীকার করতে চায়, আওয়ামী লীগ দায়ী। 21-এর গ্রেনেড হামলার মতো হামলায় দায়িত্বশীল মন্ত্রীরা বক্তৃতা করেছেন, শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে আসছেন, এগুলো এই জজমিয়া নাটক হয়েছে। এই জন্য মানুষের আস্থার জায়গাটা নষ্ট হয়ে গেছে। তারপরে বাংলাদেশে অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়, এত বড় বড় ঘটনা যেটার সাথে পরাশক্তিরা পর্যন্ত বলে যে বাংলাদেশে একটা অন্য শক্তি, অন্ধকার শক্তির হাত ঢুকে গেছে। সেইখানে আমরা ওইদিকে না গিয়ে আমরা সাথে সাথে ঘটনা ঘটার আগেই এটা বিএনপি জামাত ঘটিয়েছে। এটা হলে হয় কি, মূল অপরাধীরা সবসময় দরাছোঁয়ার বাইরে চলে যায়, তারা আড়ালে চলে যেতে পারে। এই জন্য আমরা বলি যে সত্য উদ্ঘাটন করুন এবং প্রকৃত অপরাধীদের খুঁজে বের করুন এবং তাদের আইনের আওতায় আনুন। আর গানম্যান দিয়ে আপনি রাজনীতিবিদদের প্রোটেকশন মানুষের আস্থা দিয়ে নিতে হয়, গানম্যান দিয়ে আপনি দিতে পারবেন না। আমরা এটা করি অনেক সময়, যেমন হলি আর্টিজানের ঘটনার পর প্রশাসন অনেক সময় প্রোটেকশন নিয়েছে, যে আমরাও চিন্তা করেছি, সবাই চিন্তা করেছে যে এই শক্তি এটা এত অন্ধকার কালো শক্তি যে এটা দেখা যাবে একটা কি বলে, যেমন 31st নাইটে যেটা কোন জায়গায় তুরস্কে যেটা ঘটে গেছে, বা না তুর্কিস্তানে যেটা ঘটে গেছে, নাইট ক্লাব, হ্যাঁ নাইট ক্লাবে এত মানুষের তার্কিতে। তো এখানে মনে করেন যে আমরা চিন্তা করেছি একটা শপিং মল অ্যাটাক হয়ে যেতে পারে, প্যানিক ছিল, শপিং মলে যায়নি অনেকে, একটা সিনেমা হলে অ্যাটাক হইতে পারে। তো এগুলো কি, এগুলো মানুষ দেশের স্বার্থে, আমাদের সবার হেফাজতের জন্য আমাদের ইয়ে করার দরকার, এখানে কেউ কাউকে ঘায়েল করার বিষয় না। এবং একজন এমপি ইনসিকিউর হওয়ার মানে কি, যে থ্রেট, যে একটা এমপি ফেলাই দিতে পারে, আগামীটা একটা মন্ত্রী ফেলে দিতে পারে। তো আমরা যখন পেশাদারিত্বের সম্পর্কে যখন মন্ত্রীদের সঙ্গে বসা হয়, তারা করেন কি, একটা লোক গেইটে হয়তো ধাক্কাধাক্কি করছে, সে মনে করে তার এলাকা, তার মাথায় লোক গণমুখী, তার ক্যারেক্টারটা গণমুখী একজন রাজনীতিবিদের, এবং তার মাথায় থাকে যে এলাকার ভোট, একটা মানুষ যেন তার দরজা থেকে গেট থেকে যেন কষ্ট না পেয়ে যায়। উনি করেন কি, সিকিউরিটিকে ভেতরে রেখে উনি দৌড়ে বেরিয়ে চলে আসেন। এই কি, যে লোকটা আসছে তার প্রতিও বিরক্ত হয়, তার ভিতরে নেই, আবার যারা আটকায় তাদের উপরে ধমকায়, এই করে। কিন্তু এটা রাজনীতিবিদদের ক্যারেক্টার, তারা গণমুখী, তারা তার কর্মীর কাছে, মানুষের কাছে যেতে চায়, মানুষ ছাড়া সে থাকতে পারে না। তাহলে আপনি যদি বলেন যে না, এখান থেকে আপনার চিরকুটে আপনার কাজ করে দেওয়া হবে, একটা লোক এলাকা থেকে আসবে, এটা রাজনীতিবিদও শান্তি পাবে না, ওই লোকটাও শান্তি পাবে না তার কাজটা করে দেওয়ার পরেও। সুতরাং তারা সবসময় চায় ঘুম থেকে উঠা শুনবে যে কত মানুষ আসছে, নিচে বসে আছে, কেউ বসে আছে কিনা। তো আপনি গানম্যান দিয়ে পারবেন না, আসলে একটা সামগ্রিক পরিবেশ আনা দরকার, বিরতি থেকে ফিরে আমি আপনার ব্যাখ্যা নিব এবং অসীম কুমার উকিলেরও ব্যাখ্যা নিব। একজন দর্শক আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন। দর্শক, বিরতিতে যাওয়ার আগে আপনার প্রশ্নটি শুনি। নিচে বিরতি, আমরা সংযুক্ত হতে পারিনি, আমাদের সঙ্গে থাকুন।
আবারও স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্রে। আমরা এবার আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিলের বক্তব্য শুনবো। তবে তার কাছে যাওয়ার আগে আজ এই ঘটনা নিয়েই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তৃতা করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলছেন সেটি একবার শুনে নিতে পারি আমরা। আজকে এই হত্যার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং জনগণের নিরাপত্তা দিতে। তাদের প্রশ্রয়ের কারণে আজকে দুর্বৃত্তরা মাথা চাড়া দিয়ে উঠেছে সমগ্র সমাজ এবং রাষ্ট্রে। আজকে যেমন একজন এমপি নিরাপদ নন, তেমনি সাধারণ মানুষও নিরাপদ নন। এই দেশে এখন স্বাভাবিক মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। জি, আসলে এই বিষয়টা অসীমদা উত্তর দিব, আমি সাথে একটু সংযুক্ত করতে চাই। দাদা সরি ভাই, এখানে আসলে জিনিসটা যেটা বুঝাতে চেয়েছে ওনাকে আরো ক্লিয়ার করে দিই যে বিষয়টা উনি এভাবে বলতে চেয়েছে যে একজন সংসদ সদস্য নির্মমভাবে তার বাসায় নিহত হলেন। যে দেশে একটা সংসদ সদস্যের নিরাপত্তা দিতে পারে না, আইন শৃঙ্খলা বাহিনী সবসময় বেঁচে থাকে বিএনপি কোথায় মিটিং করে এটা ভেঙে দাও, সেই কথাটা আমার মনে বুঝাতে চাইছে। এটা উত্তরটা অসীম দিলে খুশি হব। বলেন। ধন্যবাদ। আসলে যেখান থেকে বলছিলেন যে মাননীয় ডেপুটি স্পিকার মহোদয় গানম্যান চেয়েছে, গানম্যান তো সলিউশন না। প্রত্যেকের কোমরে পিস্তল থাকলেই তো হবে না। গানম্যান তো প্রোটেকশন দিয়ে রাখতে পারবে না। সামগ্রিকভাবে আমার সামাজিক অবস্থানগুলি এই জায়গায় আনতে হবে যে আমরা সবাই নিরাপদ থাকবো। গানম্যান গান এগুলি সলিউশন হতে পারে না। তারপরেও এই ক্ষেত্রে বিষয়টা এসেছে যে এই আমাদের মাননীয় সংসদ সদস্যের যে অস্ত্রটা ছিল, অস্ত্রটায় যে ঘটনাগুলির বিষয়ে ফারুক ভাই বা পীর হাবিব বলে নাকি ঘটনার সময় তার অস্ত্রটা থানা জব্দ করেছে। এটা খুব স্বাভাবিকভাবে মনে হতে পারে যে তার সে একেবারেই নিরস্ত্র অবস্থা ছিল, তার লাইসেন্সকৃত অস্ত্রটি থানায় জব্দ। হয়তোবা সাথে থাকলে আক্রমণকারীরা চিন্তা করতো যে সেও সশস্ত্র অবস্থায় আছে। এটা একটা ওইখান থেকে বিষয়টা এসেছে আর কি। যাই হোক, মানে এই জয়নুল আবেদিন ফারুক ভাই যে কথাগুলি বলছিলেন, আসলে জায়গাগুলি কেন এরকম হয়, কেন এরকম বলছি আর কি। শুরুতে আমি বলেছি যে হোলি আর্টিজান থেকে শুরু করে এই ঘটনাটা, মানে এমপি মন্ত্রী যেভাবে আমাদের দেশে আক্রান্ত হয়েছে। আমি ৭৫-এর 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবার হত্যাকাণ্ড, এটি তো হয়েছে। তারপরে হত্যাকাণ্ড উত্তর বাংলাদেশে দাঁড়িয়ে হত্যা কায়দা, আশ্রয় প্রশ্রয়, প্রমোশন এগুলি হয়েছে। বঙ্গবন্ধু হত্যার বিচারের জন্য আমাদের 21 বছর পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয়েছে। 21 বছর পরে আমরা এই হত্যাকাণ্ডের কাজ শুরু করেছি, রায় বাস্তবায়ন করতে পারি না। 2001 সালে বিএনপি ক্ষমতায় আসীন হয়েছে, তারপর 5 বছর এই রায়ও বাস্তবায়ন হয়নি। তারপরে ধরুন মানে সামগ্রিকভাবে আমার নেত্রীর উপর 20 বার আক্রমণ হয়েছে। 2004 সালের 21 আগস্টে গ্রেনেড হামলা সহ এই জায়গাগুলি আমরা অতিক্রম করে এসেছি। ধরেন আমাদের একজন সফল অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়া আক্রান্ত হলেন, নিহত হলেন। আমার শ্রমিক নেতা, আমাদের পপুলার শ্রমিক নেতা হোসেনুল্লাহ মাস্টার থেকে শুরু করে সারা বাংলাদেশের সিরিজ যেভাবে হত্যাকাণ্ড হয়েছে, এমপি মন্ত্রী কেন্দ্রীয় নেতা বাংলাদেশের স্বনামধন্য ব্যক্তিবর্গ, সেই জায়গাগুলি আমরা বিচার কাজ যতটুকু পারি আমরা করছি, করে যাব। জায়গাগুলি বিচারহীনতার যে সংস্কৃতি ছিল বাংলাদেশে, সেখান থেকে বের হয়ে এসে আমরা চেষ্টা করছি এগিয়ে যেতে। আমরা কিছু উদাহরণ তো চেষ্টা করেছি, কিন্তু আমাদের একক উদ্যোগ বা আমাদের একক চেষ্টার মধ্যে দিয়ে জিনিসগুলি ফাইনালি এগিয়ে নিয়ে যাওয়া পারে না। আমার দলের মধ্যে সংকট নেই, আমি তা বলছি না। দলের মধ্যে দলাদলি থাকেই। আমরা থিওরিটিক্যালি আমাদের অর্গানাইজেশনকে বলি একটি মাল্টি ক্লাস অর্গানাইজেশন। সেখানে শ্রেণীর প্রতিনিধিত্ব করে সকল পর্যায়ের মানুষজনগুলো এখানে আছে। কিন্তু এখানে এমন কোনো ঘটনা ঘটে নাই যে ঘটনায় আমার বলার সুযোগ থাকে যে আভ্যন্তরীণ কোন দলের জন্য দায়ী। যদিও পীর হাবিব বলছেন যে গোয়েন্দা বিভাগ এই পয়েন্টটাকে বিচারে রেখেছে, ঠিক আছে, এটা বিচারে কনসিডার করবে। এটাও বলছে, আবার আপনাকে বলে রাখি যে এখানে যে আবার এটাও বলছে যে স্থানীয়ভাবে আওয়ামী লীগের সব নেতাদের এই বক্তব্য এনে বলছে যে সবাই বলছেন যে
কারোর কোনো নেতার সঙ্গে তার কোনো বিরোধ ছিল না, এরকম বিরোধ ছিল না। সেখানে আমি একদম স্পষ্ট ভাষায় পীর হাবিব ভাই যে কথাটা বলতে চাই, দেশের ধরেন বিএনপির সেক্রেটারি জেনারেল যে কথাগুলি বলছে সামগ্রিকভাবে অনেক বড় ক্যানভাসের কথা বলেছে, এই কথাগুলিতে আমরা শেষ করতে চাই, সলিউশন করতে চাই। আমরা অস্ত্রমুক্ত সন্ত্রাসমুক্ত সমাজটা প্রতিষ্ঠা করতে চাই। আমার অস্ত্র রাখবেন, আমি লাইসেন্সও চাই না, আমি অস্ত্রও চাই না, আমি নির্ভীকভাবে দেশে বিচরণ করতে চাই। কিন্তু সেক্ষেত্রে তো এই কাজটা কে করেছে, খুব সিম্পল ভাষায় যদি বলি যে ঘটনাটা নিন্দনীয়, হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক, আসামির কাঠগড়ায় দাঁড় করা হোক, আইনের আওতায় আনা হোক। আমি কিন্তু সেই জায়গাটাতেই আমরা দাঁড়াতে চাচ্ছি, এবং সেই জায়গাতেও আপনি দাঁড়ান, আপনার দল দাঁড়াক, সেই জায়গাটাই আমরা চাচ্ছি। আমরা কথার মার পেছে অনেক কথা বলা যাবে, কথার মার পেছে যেতে চাচ্ছি না। সিম্পল, একজন সংসদ সদস্য নির্মম হত্যাকাণ্ড হয়েছে, আমরা হত্যাকাণ্ডের নিন্দা জানাচ্ছি। হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক, আইনের আশ্রয় আনা হোক। এই জায়গাটা আমরা দাঁড়াতে চাচ্ছি, সেই জায়গাটাতে সবাইকে দাঁড়াতে হবে। এবং সেক্ষেত্রে রাজনীতিবিদ হিসেবে আমাদের প্রধান দায়িত্ব, তারপরে অন্যান্য শ্রেণী পেশার মানুষজন এসে দাঁড়াবে, তাহলে একটা জায়গা তৈরি করা যাবে। এখন যদি বলি যে ওই যে বলতেছিলেন পীর হাবিব যে আমার নেত্রী নাকি গ্যানেট ভ্যানিটি ব্যাগে নিয়ে গিয়েছিল, এই জায়গাগুলি কোথায় নিয়ে দাঁড়ায়? এটার মাঝে যাগুলি মাথায় রাখতে হবে। তো একটি ঘটনা তো কেবলমাত্র ঘটনার মধ্যে থাকে না, অনেক দূর পর্যন্ত টেনে নেওয়া যায়। আমি যে জায়গাটার মধ্যে নোটিশ করতে চাচ্ছি, হলিয়াটিজনের ঘটনা থেকে আজকের এই ঘটনা, জামাত শিবির সাম্প্রদায়িক গোষ্ঠী, মৌলবাদী গোষ্ঠী, উগ্র মৌলবাদীর এই কাজটা করেছে। এই কাজটা যদি এরা ঘরে থাকে, আমার ধারণা যদি সঠিক হয় রাজনৈতিক বিবেচনায়, তাহলে আগামী দিনের বাংলাদেশের রাজনীতির জন্য একটি ভয়ঙ্কর মেসেজ দিয়ে গেছে বছরের শেষ দিনের এই ঘটনাটা। সেই ক্ষেত্রে আমাকে, আপনাকে, সকলকে সেই জায়গাটায় দাঁড়াতে হবে। হত্যাকারী যেই হোক তাকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক, হত্যাকারী যেই হোক তাকে ধরার ক্ষেত্রে সকল মহলের সুযোগ সুবিধা, সকল মহল এসে আমাদেরকে সহযোগিতা করবে। আর যদি আমি আরেকটু এগিয়ে বলি, তারপরেও যদি জনাব আবেদিন ফারুক ভাই আপনাদের কাছে কোনো স্পেসিফিক ইনফরমেশন থাকে এই এলাকায় এরকম একটি ঘটনা ঘটেছে, যে ঘটনার কারণে এই ঘটনাটা ঘটতে পারে, সেটাও আপনাদের এই মিডিয়ার মাধ্যমে বলবে যে আপনারাও সেই ইনফরমেশনটা আমাদেরকে দেন, দিয়ে সহযোগিতা করেন। আমরা ধরতে চাই, আমরা এমপিদের না, দেশের মানুষের জীবনকে নিরাপদ করতে চাই। নিরাপদ করার ক্ষেত্রে এই সমস্ত হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। সেই ক্ষেত্রে চলেন, লেট আস মুভ ইউনাইটেডলি। হত্যাকারী সে যেই হোক তাকে গ্রেপ্তার করা হোক, সিম্পল। একজন দর্শক অনেকক্ষণ ধরে বসে ফোনে আছেন। দর্শক, আপনার নাম পরিচয় বলে আপনার প্রশ্ন করুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি সলঙ্গা থেকে বলছি, সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থেকে বলছি। বলুন ভাই, আমার প্রশ্ন ওই সরকারি উকিলের কাছে, বর্তমান বাংলাদেশের যে পরিমাণ খুন খারাপি হচ্ছে, তার 80% সরকারি লোকের হাত দিয়ে হচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা, যেহেতু মিডিয়া থাকে আপনারা জানেন। আর অপু ভাই তো তাও, সেহেতু একজন আইনজীবী, সেহেতু আইন নেই, সে আইনের ভিতরে থাকে। আচ্ছা, হ্যাঁ শুনুন, উনি বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক, ওনার নাম অসীম কুমার উকিল। আপনি যে প্রশ্ন করলেন না, সময় নেই। ঠিক আছে, আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। আপনি যে কথাটা বলতে চেয়েছেন অসীম বাবুকে, আসলে উনি সরকারি উকিল না, উনি আমাদের উকিল। বিষয়টা হলো, আপনি যে কথাটা বলতে চাইছেন, বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে 5 জানুয়ারি পর যে বাংলাদেশে 80% আওয়ামী লীগ পন্থীদেরকে অস্ত্র লাইসেন্স দেওয়া হয়েছে, তাদের কাছে অস্ত্র আছে। সে অস্ত্র দিয়ে কি কোনো আভ্যন্তরীণ কুন্দল বা জেলা পরিষদ নির্বাচন বা সামনে আওয়ামী লীগের যে সংসদীয় নির্বাচন, এটা কথাবার্তা চলছে, প্রিপারেশন নেওয়ার জন্য মাননীয় প্রধান বলছে। ওর কারণ কি অসীমবাবু বলেছে, তারাও ক্ষতি এটা দেখছে, সেদিকে আমি যাব না। কিন্তু একটা বিষয় আপনাকে স্পষ্ট করতে হবে, যেটা বলেছেন যে পীর হাবিবুর রহমান বলেছেন যে অনেকেই ক্ষমতা থাকতে অনেক কথা বলে, যেটা আমরাও নাকি বলেছি যে গ্রেনেড হামলার পর ভ্যানিটি ব্যাগ করে নিয়ে গেছে, সভা চেঞ্জ করা হয়েছে, কেন মারা হলো ইত্যাদি কথা। কিন্তু আমার মনে হয় একটা তদন্ত টিম করে সাংবাদিকদের মাধ্যম থেকে, গণমাধ্যম থেকে বের করা হোক যে আমরা ক্ষমতা থাকতে যে ঘটনাগুলো ঘটেছে, আমরা কতজনে কত কথা বলেছি। আর আওয়ামী লীগ একটা ঘটনার পরে তারা মাননীয় মন্ত্রী থেকে শুরু করে একবারে উপজেলা পর্যায়ে নেতারা কত কথা বলেছে, একটা বের করে দেওয়া দরকার। আমি একটা বিষয় এখানে উল্লেখ করতে চাই, শ্রদ্ধেয় পীর হাবিবুর রহমান, আমি অত্যন্ত সম্মান করি ওনাকে, যে বেগম খালেদা জিয়া উত্তর ইলেকশনের সময়, দক্ষিণ ইলেকশনের সময় ঢাকা সিটি কর্পোরেশনের, সেখানে তো একটা
জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে, যেখানে গিয়েছে সেখানে কারা গুলি করেছিল, কাদের হাতে অস্ত্র ছিল, কারা লাঠি দিয়ে বেগম জিয়ার গাড়িতে আঘাত করেছে, এই বিষয়গুলো তো ফুটেজে আসছে, টেলিভিশন ইলেকট্রনিক মিডিয়া আসছে। তাদেরকে কোন আইনের আওতায় এনেছে? তাইলে যদি এইসব বিষয়গুলো আইনের আওতা আনতো, তাহলে রাজনৈতিক নেতারা ভিভিআইপি, বিএপি, মাননীয় প্রধানমন্ত্রী ভিভিআইপি, খালেদা জিয়া ভিআইপি, এখন উনি ভিআইপি ছিলেন। কিন্তু আজকে বিষয়গুলো যদি আপনি বলেছেন ৭১ সালের যুদ্ধের সময় যদি আমরা এক সুতায় গাঁথা থাকতে পেরেছিলাম বা ছিলাম, এখন কেন ১৬.৫ কোটি মানুষ বা ১৬ কোটি মানুষ আমরা এইসব সন্ত্রাস, এসব হোলি আর্টিজান, এসব আশকোনা, এসব কমলাপুর, এইসব ঘটনাগুলোর বিরুদ্ধে আমরা কথা বলছি না? যে কথাগুলো বেগম খালেদা জিয়া আজ থেকে ১ বছর আগে হোলি আর্টিজানের ঘটনার আগে বলেছে বা পরে বলেছিল যে আসুন না আমরা একটা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ার জন্য পারছি না কেন? দেখেন, সেটা বিষয় না। বিষয়টা হলো যে আমাদের আমি সবসময় বলি যে এটা সবসময় রাজনীতির ভাষা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বলছেন, বাইরে ওবায়দুল কাদের যেটা বলছেন, এটা দুজনই আমার খুব পছন্দের এবং দুজনই মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুব পরিশীলিত মানুষ। এখন রাজনীতি, বিষয়টা রাজনীতি হচ্ছে না হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো মানুষের উপরে ৮০টা না কতটা মামলা, এটা আমি সবসময় বলি, ৮৪টা, এটা আমি ৮৪টা মামলা, এটা বিএনপির আরও অনেকের উপরে হইলে আমি এটাকে উপরে আস্থা আমি নিয়ে আসতে পারি, কিন্তু এই মানুষটার উপরে থাকলে তখন আমার প্রশ্ন হয়। তো ব্যাপারটা হল কি, এইটাগুলো চাপে রাখা রাজনৈতিক এটা ইয়ের সময় হয়েছে। আমি বলি ইতিহাসের সুদ চলতেছে। ৭৫-এর পরে আওয়ামী লীগের উপরে যে নিষ্পেষণ চলছিল, সেই নিষ্পেষণের সুদ, ইতিহাসের সুদ এটা, যে বঙ্গবন্ধুর নামটা ২১ বছর নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল, শাসকেরা করেছিলেন, আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীদের কারাগারে নিক্ষেপ করেছিলেন, সমস্ত ভোটাধিকার হরণ করেছিলেন। সুতরাং সব মিলিয়ে আমি এখন উন্নয়নের একটা মডেল দিয়ে, এখন আমি বলি কি একটা মডেল এক সময় আসে। আইয়ুব খান বলছিলেন যে এটা কি বলে, যে বেসিক ডেমোক্রেসি, তারপরে স্বাধীনতা উত্তর সংসদীয় গণতন্ত্রে বঙ্গবন্ধু একদলীয় বাকশাল ব্যবস্থা পরে করে কমিউনিস্টদের খপ্পরে পরে নিয়ে বললেন যে শোষিতের গণতন্ত্র। তারপরে হাসলেন যে সেনাশাসক জিয়াউর রহমান, তিনি এই সিএমএলএ হিসেবে তিনি প্রেসিডেন্ট ইলেক্টেড হয়ে গেলেন, বলে বহুদলীয় গণতন্ত্র। পরে আবার এর সাথে এটাকে কন্টিনিউ করলেন। আবার আমরা ৯০-এর পরে আমরা একটা গণতন্ত্রের জমানা দেখেছিলাম, সেই গণতন্ত্রটাকে ভঙ্গুর অবস্থায় গেছে। আমরা সবসময় চেয়েছি এটা কি আরও পরিশীলিত, উন্নত করতে। সেখান থেকে একটা 1-11-এর ধাক্কা এসে বাংলাদেশে আবার এখন যেটা তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করার মধ্য দিয়ে আবার গণতন্ত্রের ধারাটা হুঁচট খেয়েছে কার্যত। এখন ইতিহাসের সুদ চলছে, এখন উন্নয়নের মডেল এখন বলা হচ্ছে যে আগে উন্নয়ন পরে গণতন্ত্র, এটা দিয়ে আরেকটা। কিন্তু বিষয়টা হলো যে রাজনৈতিক সমঝোতার যে জায়গাটা, এটা অনেক দূরত্বে চলে গেছে। এবং বিশেষ করে ২১-এর গ্রেনেড হামলাটা, এটা আজকের প্রধানমন্ত্রীকে, এটা আমার অবজারভেশন, আজকের প্রধানমন্ত্রীকে স্থির বিশ্বাসে নিয়েছে যে আপনি বিরোধী দলের রাজনীতি করতে পারবেন না, ওখানেও আপনার জীবনের ঝুঁকি আছে। সুতরাং যতদিন জীবিত থাকেন আপনি ক্ষমতায় ছায়াই থাকতে হবে আপনাকে। তো এটা বলে গণমাধ্যম বলে ২৪ বারের উপর তার জীবন প্রাণহানির মুখে পড়েছে। এখন বিএনপির উপরে একটা এরশাদ জামানে একটা বিএনপিকে ইয়ে করার চেষ্টা হয়েছে। আওয়ামী লীগের উপর তো চলেছি, এখন বিএনপির উপরে এই ইয়েটা চলছে। এর মধ্য দিয়ে মনে করেন ৫ই জানুয়ারি নির্বাচন, এই নির্বাচন নিয়ে তো আর কথা বলার দরকার নেই, এটা কি নির্বাচন হয়েছে, তারা সাংবিধানিকভাবে তারা উত্তীর্ণ হয়েছেন, তারা ওয়াকওভার দিয়েছেন। আমরা বলতাম যে একটা চ্যালেঞ্জ হিসেবে নিতে পারতো বিএনপি, এই ভুলের প্রশ্ন একটা আলাদা সেটা। কিন্তু এরপরে নির্বাচনগুলো নিয়ে প্রশ্নবিদ্ধ ছিল বাংলাদেশে, গণমাধ্যম প্রশ্ন তুলেছে, মানুষ তুলেছে। কিন্তু নারায়ণগঞ্জের নির্বাচন এবং আসন্ন যা আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন, একটা শক্তিশালী নির্বাচন কমিশন নিয়ে বঙ্গভবনের যে দরজা খুলেছে, সেখান থেকে গণভবনের দরজা কতটা প্রসারিত হয় এইটা দেখার আমরা অপেক্ষায় ছিলাম। এবং রাজনীতি একটা সুবাতাস, ক্ষীণ সুবাতাস এবং আলোর রেখা আমরা দেখেছিলাম। আছে না নেই এখন আমরা দেখছিলাম না, আছে, অবশ্যই আছে, আমরা হাল ছাড়ি না। কিন্তু এই ঘটনাটা, গাইবান্ধার ঘটনাটা আবার আমাদেরকে সেই সূর্যাস্তের সঙ্গে সঙ্গে যে আমাদের যে বেদনা ছড়িয়ে দিয়েছে, যে অশনি সংকেত, এবং আবার একটা কাদা ছুড়াছুড়ি, আবার একটা সংশয়। এটা এখন বিএনপি মনে করবে যে আমি যদি আমার কেউ যদি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত না থাকে, রাজনৈতিকভাবে যদি হয়রানির শিকার হয়, এই যে আশঙ্কা তাদের মধ্যে কাজ করবে। আবার সরকার মনে করবে যে না,
আমাকে আগামী নির্বাচন সামনে রেখে আমার ক্যান্ডিডেটদেরকে ডিমোরালাইজ করার জন্য এটা বিএনপি জামাত করেছে কিনা, এখান থেকে একটা চাঙ্গা করার জন্য একটা বক্তৃতা দিতে হবে। আসলে আমরা বলছি যে না, সুষ্ঠু তদন্ত এবং যেটা অসীমদা বলছেন প্রকৃত অপরাধীকে গ্রেফতার এবং শাস্তির আওতায় নিয়ে আসা। ওনার কাছে একটু যাই। তাহলে আপনি বলছিলেন আশঙ্কা, এবং উনিও এটি বললেন, আপনারা কি বড় ধরনের পরিকল্পনা বলতে কি আশঙ্কা করেন আপনারা? দেশটি একটি মানে বিএনপির সাম্প্রতিক পদক্ষেপগুলি ছিল যে বিএনপিও নির্বাচনের ট্রেনে উঠেছে, সবকিছু মিলে একটি সুন্দর রাজনৈতিক আবহাওয়া তৈরি হয়েছে। আগামী দিনের আমাদের গণতন্ত্রের প্রাথমিক ভিত্তিটা হলো তো নির্বাচনের মাধ্যমে ক্ষমতার হাত বদল, এই জায়গাগুলিতে আমরা সবাই মিলে যাব। কিন্তু আমি যে কথাটা বলতে চাই, দায়িত্ব নিতে হবে। 75-এর পরে আমরা 96 সালে ক্ষমতায় এসেছি, 21 বছর আমরা ক্ষমতার বাইরে ছিলাম, লড়াই সংগ্রাম এগুলি আছে, অনেক কথা বলা যাবে। কিন্তু ফারুক ভাই যেটা বলতেছে যে গত 8 বছরে আওয়ামী লীগের কয়জন আর্মসের লাইসেন্স পেয়েছে, তো হিসাবটা তো 8 বছরের করলে হবে না। আমি স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত করি না, এটা তালিকা প্রকাশ হোক যে বৈধ অস্ত্রের মালিক রাজনীতিবিদ কারা কারা আছে, তালিকা প্রকাশ হোক। আমি একমত। সেই জায়গাটা হলে আমরা সবাই একটা রিডিং নিতে পারবো, একে অন্যকে আসামির কাট করার দান না করিয়ে আয়নার সামনে নিজের চেহারাটা দেখি। এই ধরেন মামলার কথা বলতেছে, আরে আমরা প্রথম শুনলাম যে প্লেট চুরির মামলা হয় রাজনীতিবিদদের বিরুদ্ধে, সেগুলি দিয়ে কানের দুল চুরির মামলা হয়েছে। হ্যাঁ, এই যে পীর হাবিবুর রহমান যেটা বলছে আর কি, যে মানে এই পাপ আমার, এই পাপ তোমার, আর কি দিনে দিনে বহু বাড়িয়াছে দানা শোধিত হবে ঋণ। দায়িত্ব নিয়ে কথা বলতে হবে। তো বাংলাদেশটা তো গত 8 বছরের বাংলাদেশ না, বাংলাদেশটা আর আগের থেকে আমরা টান দিই, স্বাধীনতার পর থেকে জিনিসগুলি টানি, সেগুলি মিলে নিজেদেরকে আত্মশুদ্ধির জায়গাটায় আসতে হবে, দায়িত্ব নিয়ে কথা বলতে হবে, সবাই মিলে বলতে হবে যে হ্যাঁ এই দেশটা আমার। ওটা অন্যদের মিডিয়ার পীর হাবিবের কথা পরে বা আপনার পরে তাদেরও দায়িত্ব আছে, এটা পরে, কিন্তু মূল দায়িত্বটা রাজনীতিবিদের। যে 30 লক্ষ শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যে বাংলাদেশটা আমরা তৈরি করেছি, আমাদের সকলের দায়িত্ব বাংলাদেশটাকে। মানুষ রাজনীতিবিদের দেশপ্রেম নিয়ে কোয়েশ্চন করবে কেন? বা একজন রাজনীতিবিদ মারা গেলে তাকে বলবে যে এটা ডনের কাজ, গডফাদার দেখা, এই কথাগুলি কেন বলবে? সে দায়িত্বটা নিয়ে আমাদেরকে অগ্রসর হতে হবে, তারপরেই আমরা এগিয়ে যাওয়ার পথটুকু আমরা প্রশস্ত করতে পারবো। এবং এটা ঠিক এই যে ধরেন মহামান্য রাষ্ট্রপতির উদ্যোগ, বঙ্গভবনের দরজা উন্মুক্ত হয়েছে, নিঃসন্দেহে এটি উদ্যোগ। আমরা তো তবু ধরেন ফারুক ভাই, আমরা সার্চ কমিটি করেছে, এটা একটা নতুন পদ্ধতি, এটা সংবিধানে বর্ণিত নয়, একটা পদ্ধতি তৈরি করে, এবং সেই পদ্ধতিতে কিন্তু সবাই সারা দিয়েছিলেন। মহামান্য প্রেসিডেন্ট জিল্লুর রহমান এটাকে সবাই মিলে কথা বলেছে, সময়ের এবং সেদিন সবাই এটা ওয়েলকাম জানাচ্ছে। সময়ের বিবর্তনে এটা সমালোচিত হয়েছে বা নতুন কোনো পদ্ধতির জন্য আমরা চেষ্টা করছি। আবার আজকে জেপি আনোয়ার হোসেন মঞ্জু বলছেন যে সার্চ কমিটি দরকার, কিন্তু বিষয়টা ভালো যে এই আলোচনাগুলি হচ্ছে 3 মাস যাবত। অনুষ্ঠান একদম শেষ করতে সবাই মিলে আমরা নির্বাচন কমিশন শক্তিশালী করব, নির্বাচন প্রক্রিয়া আমরা সবাই আসবো। শেষ করার আগে আমি তিনজনের কাছে যাব, 2 বাক্য করে শুনি একদম। 2 বাক্যে আপনি আপনার শেষ। 2016 সাল শেষ, 2017 দিয়ে শুরু। অসীম বাবু যে ট্রেনের কথা বিএনপি কে বলেছেন যে নির্বাচনের জন্য ট্রেনে চেপেছি, সেই ট্রেনটা যেন নির্দিষ্ট স্থানে যায়। 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেসব কথাগুলো বলেছেন গণমাধ্যমে, সেই কথাগুলো এবং নির্বাচনকালীন সময় নির্বাচন কমিশন গঠনের যে সার্চ কমিটির প্রস্তাব দিয়েছেন, এই অনুসারে এবং একটা সহায়ক গভর্নমেন্ট নির্বাচন চলাকালীন সময়ে করার জন্য যে প্রস্তাবগুলো উনি দিবেন, সেগুলো মেনে নিয়ে যদি এই ট্রেনে উঠার আগে আমরা এগুলো মানার জন্য বলেছি, মানলেই দেশে একটা সুষ্ঠু নির্বাচন হবে, যেটা পীর হাবিবুর রহমান বলেছে যে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য দরকার একটা শক্ত মেরুদণ্ডওয়ালা নির্বাচন কমিশন। সেটাই আমি অসীম বাবুর কাছে অনুরোধ জানাবো। একটা বিষয় হলো কি যে আমি সবসময় বলি যে 1/11-এর যে যদি আমি অভিজ্ঞতা নেই, শিক্ষা নেই, লেসন নেই, তাহলে এই দেশের জনগণ এখনো 2 নেত্রীর প্রতি আস্থাশীল, শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া, এবং জনসমর্থন এই 2 জনের প্রতি রয়েছে। বাংলাদেশে আর কোনো যত রাজনীতিবিদ আছেন তারা কার্যত 2 নেত্রীর করুণাশ্রিত, না হয় তাদের রাজনৈতিক জীবনের ইতি ঘটে গেছে কার্যত। এখন এই 2 জনের মধ্যে যদি একটা সমঝোতার এবং গণতন্ত্রের জায়গাতে এবং একটা গ্রহণযোগ্য নির্বাচনের জায়গাতে না আসে, তাহলে মানুষের প্রত্যাশার জায়গা পূরণ হবে না। আপনি উন্নয়ন যদি বলেন যে আগে গণতন্ত্র উন্নয়ন পরে গণতন্ত্র, তাহলে হবে না। কারণ এই দেশের মানুষের যখন পেটে ভাত ছিল না, পরনে কাপড় ছিল না, তখনই বঙ্গবন্ধু শিখিয়েছেন আগে তোমার অধিকার, আগে তোমার গণতন্ত্র। তার জন্য মানুষ জীবন দিয়েছে, আত্মাহুতি দিয়েছে।
এবং গোটা জিনিসটি হলো গিয়ে যে এখন এই মুহূর্তে শেষ করতে মানুষের হবে। অধিকার এবং আপনার উন্নয়ন, টেকসই উন্নয়নের জন্য আপনার গণতন্ত্রের এবং সুশাসনের বিকল্প নাই। জি, আমরা, এটা নিয়ে আসতে হলে অবশ্যই। একটা কার্যকর সংসদ আনতে হবে, শক্তিশালী সরকার এবং শক্তিশালী বিরোধী দল। এটার জন্য জনগণের কাছে যেতেই হবে একটা অবাধ শেষ করার আগে নির্বাচন। অসীম কুমার উকিল, 2 বাক্যে আপনার কথা শুনে। আওয়ামী লীগের জন্ম থেকে কর্ম অদ্যাবধি পর্যন্ত আসলে নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদলে বিশ্বাসী। আগামী দিনেও আমরা সেইভাবে কাজ করছি, দলকে সুসংগঠিত করছি। আগামী দিনের নির্বাচন হবে গ্রহণযোগ্য, আগামী দিনের নির্বাচন হবে অংশগ্রহণমূলক। সেই প্রত্যাশা নতুন বছরের শুরুতেই রাখছি। মাশাআল্লাহ, অনেক সব ধন্যবাদ। গ্রহণযোগ্য জন্য একটা নির্বাচন হবে। সবাইকে অনেক সেদিকে আমরা অনেক তাকিয়ে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আগামীকাল একই সময়ে আবারও অন্য কোনো বিষয়ে জনতন্ত্র গণতন্ত্র দেখার আমন্ত্রণ রইল।